আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি ঢাবি স্ট্যান্ডার্ড রাসায়নিক পরিবর্তনের রিটেন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আমাদের এই যে রিটেন ক্লাসটা, এই রিটেন ক্লাসটাই হচ্ছে আমরা একদম কম্প্যাক্টভাবে ক্লাসটা করব। আগে আমরা দেখব বিগত বছরে ঢাবিতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো দেখব, তারপরে হচ্ছে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যে ঢাবি স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো আছে বা ঢাবিতে যেগুলো আসতে পারে সেই জিনিসগুলো আমরা দেখব। আর আরেকটা হচ্ছে যে রিটেন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই জিনিসগুলোই আমরা ক্লাসে প্র্যাকটিস করব। সো দেরি না করে আমি ডাইরেক্ট চলে যাই। সো ক্লাস শুরুর আগে দেখবো হচ্ছে কিছু থিওরি প্রশ্ন আসে। সো সেই থিওরি প্রশ্নগুলোর হচ্ছে আমাদের ওই সংজ্ঞাটা, থিওরি প্রশ্নের সংজ্ঞাটা হচ্ছে দেখবা সুন্দরভাবে দেওয়া আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যা যা ম্যাথমেটিক্যাল টার্ম আছে বা যে জিনিসগুলো বোঝা লাগবে সেই জিনিসগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে শেষ করে ফেলবো। সো চলো দেরি না করে শুরু করি। প্রথমটা কি আসছে, বাফার দ্রবণ কি? সো বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা একদম ডাইরেক্ট বলতে পারি যে দ্রবণের ঘনমাত্রাটা যে দ্রবণের পিএইচটা পরিবর্তন হয় না সেটা কি আমাদের বাফার দ্রবণ। অর্থাৎ এমন একটা দ্রবণ সেখানে যদি সামান্য পরিমাণ অ্যাসিড দাও বা সামান্য পরিমাণ তুমি যদি ক্ষার দাও তাহলে কি হবে না, ওই দ্রবণের তোমার পিএইচের কোনো পরিবর্তন হবে না। এই দ্রবণটাকে কি বলে? বাফার দ্রবণ, সংজ্ঞা লেখা আছে। তারপর বলছে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম ইথানোয়েট এর সমমোলার দ্রবণ কীভাবে বাফার হিসেবে কাজ করে। তো তুমি সুন্দরভাবে দেখাই দিবা। ইথানোয়িক অ্যাসিড দেখো CH3COOH, এটা কি একটা দুর্বল অ্যাসিড বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা কি করে? CH3COO মাইনাস প্লাস H+ তৈরি করে। আর তারপর তোমার কি করবা, সোডিয়াম ইথানয়েট CH3COO সোডিয়াম ইথানয়েট, এইটা কি করে? CH3COO মাইনাস প্লাস সোডিয়াম আয়ন। সো এইখানে কি করছে, আমি উভমুখী চিহ্ন দিছি কারণ এটা পিছনের দিকে আবার ব্যাক করতে পারে। এখানে কি দিছি, একদিকে তীর চিহ্ন দিছি কারণ এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, পুরাটা আয়নিত হয়ে যায়। এখন সামান্য পরিমাণ যদি অ্যাসিড দেই, দেখো এটা কি অবস্থায় আছে, একটা কমন আয়ন ইফেক্ট আছে। সো সামান্য পরিমাণ যদি অ্যাসিড দেই, একটু খেয়াল করো, অ্যাসিড যদি অ্যাড করি, H+ অ্যাড করলে কি হবে, এই অ্যাসিডটা CH3COO মাইনাস, এই যে কমন আয়ন, এটার সাথে অ্যাসিড যোগ হয়ে মানে এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে, দুর্বল অম্ল তৈরি করবে। সো এর ফলে কিন্তু দ্রবণের পিএইচের তেমন একটা কোনো পরিবর্তন হবে না। আর তুমি যদি বেইস দাও সেটা কি করবে, এই যে H+-এর সাথে তোমার এই বেইসটা যোগ হয়ে সে কী করবে, পানি তৈরি করবে। তো পানি তো নিউট্রাল, সেইটুকু দেখাই দিলে হয়। একটা লাইন লিখে দিবা যে এইখানে তো তোমার হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ক্ষার অ্যাড করার ফলে কমে গেছে। তো এই ঘাটতিটা কীভাবে পূরণ হবে? তো এই যে তোমার যে অ্যাসিড তৈরি হয়েছে ইথানোয়িক অ্যাসিড, তাই না? এই অ্যাসিডটা তো দেখা গেছে বিক্রিয়ক, তো বিক্রিয়কের পরিমাণ কি তোমার বাড়ছে না? সো বিক্রিয়ক বাড়লে বিক্রিয়ক কী হবে, বিয়োজিত হয়ে ইথানয়েড আয়ন আর হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হবে। এইটাই কি হবে, আবার বিয়োজিত হয়ে এই যে CH3COO মাইনাস আর H+, অর্থাৎ যে পরিমাণ CH3COO মাইনাস তোমার কমছিল বা যে পরিমাণ H+ কমছিল, এই CH3COOH এটা বিয়োজিত হয়ে আবার সেই পরিমাণ H+-এর যে ঘাটতিটা আছে রিকভার করে দিবে। বুঝা গেছে? এখানে দেখবা সুন্দরভাবে এই যে এই জায়গাটায় ভাই হচ্ছে লাইনটা লিখে দিছি, ইথানোয়িক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড, তাই বিক্রিয়ার সাহায্যে উৎপন্ন অ্যাসিড অআয়নিত অবস্থায় থাকে এবং পিএইচের তেমন কোনো পরিবর্তন হয় না। অপরদিকে দ্রবণে হাইড্রোক্সাইড যোগ করলে যে পরিমাণ H+ প্রশমিত হয়, দ্রবণে উপস্থিত মৃদু অ্যাসিড আয়নিত হয়ে তা পূরণ করে দেয়, ফলে দ্রবণের পিএইচের তেমন কোনো পরিবর্তন হয় না। সো এইটুকু লিখে দিলেই হবে, পরীক্ষায় এত ডিটেলস লাগবে না। তারপরে দেখো তোমার কি বলছে এই দ্রবণের জন্য হেন্ডারসন-হেসেলবার্গ সমীকরণ লেখো। সো এখানে এটা তো লবণ, এটা কি অ্যাসিড। সো আমরা কি জানি, pH = pKa প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন, সল্টটা কি এখানে CH3COO ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, তাই না, CH3COOH। সো এটা দিলেই হবে। সো যত কম্প্যাক্টে লিখতে পারো, কারণ এই পুরা মার্কটার জন্য ঢাবিতে ছিল 2.5 মার্ক পুরা প্রশ্নটার জন্য। সো এখানে সব সলভ দেওয়া আছে, তুমি ডিটেল ভার্সনও দেখে নিতে পারো। তো পরের প্রশ্নটা কি বলছে, বি নাম্বারটা 2-এর A, একটু খেয়াল করো। বলছে হচ্ছে পানির বিয়োজনের ক্ষেত্রে স্ববিয়োজন ধ্রুবক এবং আয়নিক গুণফলের রাশিমালা দেখো। তা আমরা এটা কিন্তু ডাইরেক্ট পড়ছি, দেখো শর্টকাটে কীভাবে লিখে দিবা। দেখো পানি আমরা কি পড়ছিলাম, 2 মোল পানি H2O, ক্লাসেই কিন্তু পড়ছিলাম কি করে, হাইড্রোনিয়াম আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন, তাই না? তো তারপরে আমরা কি পড়ছিলাম, KW, ঠিক আছে, বা আমরা KD পড়ছিলাম, স্ববিয়োজন ধ্রুবক KD। কি পড়ছিলাম, H3O প্লাস আর H+ এর ঘনমাত্রা মানে উৎপাদগুলো আগে ডিভাইডেড বাই H2 এর ঘনমাত্রা হোল স্কোয়ার। তো এইখান থেকে আমরা কি পাইছি, KD ইন্টু H2O প্লাস
H2O হোল স্কোয়ার সমান সমান হাইড্রোনিয়াম আয়ন ইন্টু হাইড্রোজেন আয়ন, তাই না? এটা পড়ছিলাম না? সো এইটাকেই তো আমরা KW দিয়ে রিপ্লেস করছি, তাই না? এখন বলছে KD এবং KW এর রাশিমালা লেখো। সো KD এর রাশিমালা তুমি লিখলা, KW কত? KW হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন ইন্টু হাইড্রোজেন আয়ন। তো দুইটাই কিন্তু তোমার হয়ে গেছে একটা দিয়ে। সো তুমি কি করবে, এখানে দুইটা বক্স করে দিবা। এইখানে একটা বক্স দেখো KD এর রাশিমালা, এইটা একটা বক্স, দেন KW এর রাশিমালা তুমি একটা বক্স করে দিবে। যেহেতু সুতরাং এইগুলো এত কিছু লেখা লাগবে না, ঠিক আছে? এত কিছু লেখা লাগবে না, তাইলেই হয়েছে। আর তোমাকে যদি বলতো KD এবং KW এর সম্পর্ক, তাহলে তুমি কিন্তু লিখে দিতে পারতা KW সমান সমান KD ইন্টু পানির ঘনমাত্রা হোল স্কোয়ার। এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে, ঠিক আছে? পরীক্ষায় মাঝে মাঝে আসে। আচ্ছা, এখন আসো সামনে যাই, আমরা সামনে যাই। একটু ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। পরেরটা দেখো, KW এর উপর তাপমাত্রার প্রভাব কি? বি নাম্বার, একই প্রশ্ন, বি নাম্বারটা ছিল KW এর উপর তাপমাত্রার প্রভাব কি। এখন দেখো KW এর উপরে আমরা তাপমাত্রার প্রভাবটা কি বলবো? তাপমাত্রা বাড়লে, আমি ক্লাসে দেখাইছিলাম, তাপমাত্রা বাড়লে কি হয়? KW বাড়ে। কারণ এই বিক্রিয়াটা দেখো, পানি বিক্রিয়া করে, ঠিক আছে, হাইড্রোনিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন। এটা কি বলছিলাম? এটা একটা তাপহারী বিক্রিয়া, ΔH পজিটিভ। সো তাপমাত্রা বাড়ালে কি হবে? তাপহারী বিক্রিয়ায় তোমার হাইড্রোনিয়াম আয়নের যে ঘনমাত্রা, বিক্রিয়া কি ডান দিকে যাবে, সাম্যাবস্থা ডানে যাবে। তাপমাত্রা বাড়ালে কি হবে? সাম্যাবস্থা ডানে যাবে। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাও বাড়বে, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাও তোমার কি হবে? বাড়বে। সো দুইটাই যদি বাড়ে তাহলে কি হবে? তাপমাত্রা বাড়ালে এই দুইটার ঘনমাত্রা গুণ ফলেই তো আমরা কি বলছিলাম? KD না? হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, দুইটার গুণ ফলে কি বলছিলাম? KW বলছিলাম। সো দুইটার ঘনমাত্রায় যদি তাপমাত্রা বাড়াইলে বাড়ে, তাহলে দুইটার ঘনমাত্রা বাড়লে আমার KW বাড়বে না? সো আমি বলতে পারি তাপমাত্রা বাড়ালে KW বাড়বে। সো তুমি জাস্ট এইটুক লিখে দিবা যে তাপমাত্রা বাড়ালে KW বাড়বে। এই ব্যাখ্যা তোমার দরকার নেই, এটা জাস্ট বুঝাই দিলাম আরেকবার রিক্যাপ। ওকে, KW এর উপর তাপমাত্রার প্রভাব আসছে। পরেরটা দেখো, 3 নম্বর প্রশ্ন, ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণের বিয়োজন সাম্যাবস্থা দেখাও, ঠিক আছে, এবং এর কে সংজ্ঞায়িত করো। সো তোমার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন দেখাইছে CH3COOH, এটা কি অ্যাকোয়াস অবস্থায় আছে? ভৌত অবস্থা দিয়ে দিবে এখানে, CH3COO মাইনাস, এটাও কি অ্যাকোয়াস অবস্থা, প্লাস হাইড্রোজেন আয়ন, এটাও কি অ্যাকোয়াস অবস্থা। এটা গেল প্রথমটা, সাম্যাবস্থা দেখাও। এর KA সংজ্ঞায়িত করো, তাই না? এটা কি বলছে? KA-টা সংজ্ঞায়িত করতে বলছে। এখন KA-টা কি হবে? সুন্দরভাবে CH3COO মাইনাস আর H প্লাস, তাই না? ডিভাইডেড বাই কি হবে? CH3COOH, চলে গেল KA। অম্লের বিয়োজন ধ্রুবক, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, কোন শর্তে? PK সমান PH হবে, ঠিক আছে? তো আমরা কি পড়ছিলাম? PH ইকুয়াল টু PKA প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, তাই না? সো দুইটা যদি সমান হয়, আমরা কি বলছিলাম? ইফ সল্টের কনসেন্ট্রেশন আর অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি সমান হয়, তাহলে আমরা কি বলছিলাম? এই log 1 হবে, log 1 সমান সমান 0, দেন কি হয়? log 1 সমান সমান 0, তাহলে তখন কি হয়? PH সমান সমান PKA হয়। এটা হচ্ছে বেসিক বোঝার জন্য। তো তুমি পরীক্ষার হলে কি এত কিছু লিখবা না? তুমি পরীক্ষার হলে কি লিখবা? যে যদি এইখানে হচ্ছে অ্যাসিড, সল্ট এবং অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি সমান হয়, তাহলে PH সমান সমান PKA হবে। এটুকু লিখে দিলেই হবে। ওকে, ডান। এখানে অনেক ডিটেলসে লেখা আছে, এত কাহিনী না, ডিটেলসটা বোঝার জন্য। তারপরে 4 নম্বর প্রশ্নটা দেখো, নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয়েছে? বিক্রিয়া করে তোমার 2 মোল অ্যামোনিয়া হয়েছে, ΔH নেগেটিভ। বলছে সময়ের সাথে নাইট্রোজেন ও অ্যামোনিয়ার পরিমাণের পরিবর্তন চিত্রে দেখাও। কি বলছে? সময়ের সাথে নাইট্রোজেন এবং অ্যামোনিয়ার পরিমাণের পরিবর্তন দেখাও। ক্লিয়ার? এখন দেখো নাইট্রোজেন আর অ্যামোনিয়ার পরিবর্তন কীভাবে দেখাবা? খেয়াল করো, এইখানে নাইট্রোজেন কি? নাইট্রোজেন হচ্ছে বিক্রিয়ক, আর অ্যামোনিয়া কি? উৎপাদ, তাই না? আমরা কি দেখছিলাম? ঘনমাত্রা বনাম ইয়া দেখি, ঠিক আছে? ঘনমাত্রা বনাম সময় গ্রাফ। তো যত কি হবে, সময় যাবে, বিক্রিয়ক কি ছিল? শুরুতে একবারে বেশি ছিল না? ধরো বিক্রিয়ক কি? এখানে নাইট্রোজেন দিলাম, আর উৎপাদ কি? অ্যামোনিয়া। সো যত সময় যাবে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে, ক্লাসে গ্রাফ দেখাইছিলাম।
আর যত সময় যাবে উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা পর্যায়ে গিয়ে দুইটা লাইন প্যারালাল হয়ে যাবে, তাই না? তখন কি সাম্য অবস্থা অর্জন করছে। তো জাস্ট এখানে লাইন টাইনে দেখানোর দরকার নেই, একটা দিয়ে দিলা অ্যামোনিয়া, একটা দিয়ে দিলা নাইট্রোজেন। ক্লিয়ার? তারপরে দেখো কি বলছে, উভয়ের সাপেক্ষে সম্মুখ বিক্রিয়ার হার লেখো। আচ্ছা, বিক্রিয়ার হার তোমাদের লাগবে না, তারপরেও দেখাই দেই সম্মুখ বিক্রিয়ার হার। ঠিক আছে, সম্মুখ বিক্রিয়া কি দেখো, উভয়ের সাপেক্ষে সম্মুখ বিক্রিয়া, বিক্রিয়কের পরিমাণ কমতেছে, উৎপাদের পরিমাণ বাড়তেছে। সো বিক্রিয়ার হার কিভাবে লেখে, সেটা হচ্ছে এই অ্যামোনিয়ার ঘনমাত্রা ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি। এখন সহগগুলা ফ্র্যাকশন আকারে চলে যায়, আর বিক্রিয়ক কি কমতেছে না, তাই বিক্রিয়কের আগে আমরা মাইনাস চিহ্ন দিই, সমান সমান। তারপরে দেখো ডি অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি। এখন দেখো হাইড্রোজেনের মোল সংখ্যা কত ছিল, 3 না? তো এটা কি হবে 1/3 হবে, মানে যত মোল সংখ্যা যত থাকবে এটা ফ্র্যাকশন আকারে আইসা পড়বে। আর এটা কি বিক্রিয়ক হাইড্রোজেন, তো এটার আগেও কি দিব আমরা, একটা মাইনাস দিব, সমান সমান অ্যামোনিয়া, তাই না? ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি। তখন ফুল সিলেবাস ছিল, এই কারণে হচ্ছে এই বিক্রিয়ার হারটা আসছে। সো এটার আগে কি দিব, প্লাস দিব, এবং সহগ কত 2, 1/2 হবে। ক্লিয়ার সবাই? সো এটা হচ্ছে বিক্রিয়ার হারের যে ইয়াগুলা, উভয়ের সাপেক্ষে সম্মুখ বিক্রিয়ার হার। মানে আমরা জাস্ট হচ্ছে এটা দেখছি সম্মুখ বিক্রিয়াটা। সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে কি, সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়ক, অ্যামোনিয়া উৎপাদ। আর যদি বলতো পশ্চাৎ বিক্রিয়া, তখন কি হইতো, অ্যামোনিয়াটা, পশ্চাৎ বিক্রিয়াটা তোমরা বাছাই করবে, অ্যামোনিয়াটা বিক্রিয়ক হইতো আর নাইট্রোজেন হাইড্রোজেন উৎপাদ হইতো। বুঝা গেছে? সো এই কারণে সম্মুখ এই কথাটা ইম্পর্টেন্ট। পরেরটা দেখো, বিক্রিয়াটি সাম্য অবস্থার উপর তাপ এবং চাপের প্রভাব কি। আচ্ছা, সাম্য অবস্থার উপরে তো বিক্রিয়াটা কি দেখো, নাইট্রোজেন প্লাস 3 মল হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার কি হয়েছে, 2 মল অ্যামোনিয়া হয়েছে, তাই না রে বাবা? 2 মল অ্যামোনিয়া হয়েছে। এখন আসো আমাদের ডেল এইচ কত, ডেল এইচটা হচ্ছে আমাদের এখানে নেগেটিভ -92.38 কিলোজুল পার মোল। এখন তাপমাত্রার প্রভাব দেখো, ডেল এইচ নেগেটিভ মানে কি, তাপ উৎপাদী, তাই না? তাপমাত্রা বাড়াইলে কি হবে, সাম্যাবস্থা বামে যাবে। আমি আর কিছু লিখলাম না, তুমি লিখো সাম্যাবস্থা বামে। তাপমাত্রা কমাইলে সাম্যাবস্থা কি যাবে, ডানে। এইভাবেই লিখে দিবা, ঠিক আছে? তো তাপমাত্রার প্রভাব শেষ, ঠিক আছে? কি বলছে, সাম্যাবস্থার উপরে, আর কিছু দেওয়ার দরকার নেই, তোমার উৎপাদ কি হবে না হবে, বুঝে গেছে? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে কি হবে, সাম্যাবস্থা বামে যাবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস। আর তাপমাত্রা কমাইলে মানে কি, মাইনাসে মাইনাসে প্লাস, ক্লাসে বুঝাইছি। আর এখন আসো চাপের প্রভাব। এখন দেখো মোল সংখ্যা, চাপের জন্য আমরা কি বলছিলাম, মোল সংখ্যা এটা কত, 2 মোল, আর এখানে টোটাল কত, 4 মোল। চাপ বাড়াইলে, তুমি যদি চাপ বাড়াও, সাম্যাবস্থা কই যাবে, ডানে যাবে, কারণ যেদিকে মোল সংখ্যা কম চাপ বাড়ালে সেদিকে যায়, আমরা বলছিলাম। আর যদি চাপ কমাও তাহলে কি হবে, সাম্যাবস্থা বামে যাবে। সো এইটুক লিখে দিলেই হবে, তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা ডানে। টিচাররা কিন্তু এত ডিটেলস চায় না, টিচাররা চায় তুমি কত কম্প্যাক্টে দিচ্ছ। বুঝা গেছে? ক্লিয়ার? তারপরে দেখো এখানে ডিটেলস এক্সপ্লানেশন দিচ্ছে, ওকে। তারপরে দেখো আমরা যদি যাই, এখানে সাম্যাবস্থার উপর তাপ এবং চাপের প্রভাব কী হবে, বি নাম্বার প্রশ্নটা। তারপরে হচ্ছে সি নাম্বার প্রশ্নটা আলাদাভাবে দিচ্ছে, সাম্য ধ্রুবকের উপর প্রভাবকের কোনো প্রভাব রয়েছে কিনা। সি নাম্বার প্রশ্নটা দেখি আমরা, সাম্য ধ্রুবকের উপরে আসলে প্রভাবকের কোনো প্রভাব নাই, ঠিক আছে? মনে রাখবা, সাম্য ধ্রুবকের উপরে প্রভাবকের কোনো প্রভাব নাই, শুধুমাত্র তাপমাত্রার প্রভাব আছে। সো তুমি বলবা সাম্য ধ্রুবকের উপর প্রভাবকের প্রভাব নাই, কি আছে, শুধুমাত্র তাপমাত্রার প্রভাব আছে, শুধুমাত্র তাপমাত্রার প্রভাব আছে। তো তাপমাত্রাও পুরাটা লেখা লাগবে না, বলবা টি এর প্রভাব আছে। তো অনেকেই রিটেনটা অনেক ডিটেলসে লেখো, বাট ঢাবিতে এত ডিটেলসে লেখা লাগবে না। তো 4-এর 3টা প্রশ্ন গেল, দেখো 3টা প্রশ্নের জন্য তোমার 2.5 মার্ক ছিল, বুঝা গেছে? সো একটা গ্রাফ দিবা, 4টা প্রশ্ন ছিল, তারপরে একটা দিবা হচ্ছে এই যে বিক্রিয়ার হার 1 লাইন, তারপরে দিবা এই যে এইটা, তারপরে হচ্ছে এইটা। সো 2.5 মার্কের জন্য তুমি কতটুকু সময় ইনভেস্ট করবা, এই জিনিসটা একটু তোমার মাথায় রাখা লাগবে। তারপরে গেল, তারপর দেখো আরহেনিয়াস সমীকরণ। আরহেনিয়াস সমীকরণ কি দেখো, কে ইকুয়াল টু পি জেড ইন্টু এ, ঠিক আছে, পি জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি, তাই না? পি জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। সো এখন একটু খেয়াল করো, এখানে কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পি আর জেডকে এ দ্বারা কনভার্ট করতে পারি, আরহেনিয়াস কনস্ট্যান্ট। তো পি কি, পি হচ্ছে আমরা জানি স্থানিক দিক বিন্যাস, আর জেডটা কি, জেডটা হচ্ছে আমাদের সংঘর্ষের হার। তো ভাই এটা লিখে দেন, লেখার দরকার নেই, এই যে এখানে লেখা আছে দেখো, পি স্থানিক দিক বিন্যাস আর জেড হচ্ছে সংঘর্ষের হার, বুঝা গেছে?
তো ই টু দি পাওয়ার মাইনাস এটা তো সক্রিয়ণ শক্তি আমরা সবাই জানি, আর মোলার গ্যাস ধ্রুবক তাপমাত্রা, এটুকু লিখে দিলেই হবে। বইটা 5-6 আসছিল। এর আগের গুলা যা পড়াইছে এগুলো হচ্ছে ঢাবির পড়াইছি, বুঝা গেছে? এর আগের গুলা যা পড়াইছি ঢাবির রিটার্ন পড়াইছি। আমি কি একটু বেশি ফাস্ট পড়াই ফেলতেছি, তো ফাস্ট পড়াচ্ছি না। সো একটু দেখো, এগুলো ক্লাসে পড়ানো হয়েছে। তো পরেরটা দেখো, ফ্রুক্টোজ কী হবে? এটা সুক্রোজ হবে না, এটা হচ্ছে গ্লুকোজ হবে। হ্যাঁ, কী হবে? গ্লুকোজ হবে, গ্লুকোজ। হ্যাঁ, সো বলছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের জলীয় দ্রবণ নিম্নরূপে দেওয়া হইল। ফ্রুক্টোজ কী করছে? গ্লুকোজে পরিণত হয়েছে। এখন বলছে একজন ছাত্র 0.24 মোলার ফ্রুক্টোজ, ঠিক আছে, দ্রবণ তৈরি করলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সাম্যাবস্থায় এর ঘনত্ব কত? ঘনত্ব কমে 0.12 মোলার হইল। আমি এই ডেটাটা চেঞ্জ করছি, বুঝছো, হাতে ক্যালকুলেশন যেন সহজ হয় তোমাদের জন্য। বলছে বিক্রিয়ক এবং উৎপাদের গঠন দেখো। এখন দেখো, গ্লুকোজ ফ্রুক্টোজের স্ট্রাকচার লাগবে তোমার। সো গ্লুকোজ ফ্রুক্টোজের সংকেত কিন্তু একই রকম, C6H12O6। একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। গ্লুকোজ তো তোমরা সবাই জানো 1 নম্বর কার্বন অ্যালডিহাইড, 1 2 3 4 5 6টা কার্বন, শেষেরটা অ্যালকোহল CH2OH। আর তোমার যদি ফ্রুক্টোজের ক্ষেত্রে আসো, 6টা কার্বন, 1 2 3 4 5 6। এখানে কি 6 নম্বর কার্বনে অ্যালকোহল থাকবেই। তো এটা কি কিটোন, ফ্রুক্টোজটা কি কিটোন। তো এখন দেখো, তুমি হচ্ছে গ্লুকোজে যেভাবে দিবা ডান বাম, দেখো OH, ডান বাম তারপরে ডান ডান, এভাবে মনে রাখবা। ঠিক সেমভাবে এখানে তো 1 নম্বর কার্বনে OH গেল CH2OH। হ্যাঁ, তারপরে দেখো 3 নম্বর কার্বনে অলওয়েজ বাম দিকে দিবা, ঠিক আছে, তারপরে দুইটা ডান ডান। 3 নম্বর কার্বনে OHটা অলওয়েজ বাম দিকে দিবা। সো এটা কি গেল? এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের স্ট্রাকচার। এটা কি? ফ্রুক্টোজ। মনে রাখবা, একটা অ্যালডিহাইড একটা কিটোন। ক্লিয়ার? এখন তারপরে তোমাকে কি বলছে? বিক্রিয়াটির সাম্য ধ্রুবক নির্ণয় করো। কি বলছে? বিক্রিয়াটির সাম্য ধ্রুবক নির্ণয় করো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সাম্য ধ্রুবক। এখন এখানে আবার ফ্রুক্টোজ দিয়ে রাখছে, সুক্রোজ দিয়ে রাখছে। এটা কি হবে? ফ্রুক্টোজ, সরি গ্লুকোজ হবে। এটা কি হবে? গ্লুকোজ হবে। ওকে, গ্লুকোজ একদম ছাত্র 0.24 মোলার। Wi-Fi network. Open the Google Home app to reconnect to Wi-Fi. Check your modem or router connection and try again. ওকে, আসো আমরা দেখি আমাদের কি বলছে। ফ্রুক্টোজ গ্লুকোজে কনভার্ট হয়েছে। বলছে একজন ছাত্র 0.24 মোলার ফ্রুক্টোজ দ্রবণ তৈরি করলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সাম্যাবস্থার এর ঘনত্ব কমে 0.12 মোলার হলো। তো এখন দেখো কি হয়েছে? ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ হয়েছে। দেখো সাম্যাবস্থা, ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টোজ থেকে কি হয়েছে ভাইয়া? গ্লুকোজ হয়েছে, তাই না? তো ফ্রুক্টোজ তো ইনিশিয়ালি ছিল 1 মোল, এটা 0 মোল। তো ফ্রুক্টোজ হচ্ছে 0.24 মোলার ছিল। তো ইনিশিয়ালি আমি 0.24 মোলার দিয়ে দিই, 0.24 মোলার ফ্রুক্টোজ দ্রবণ তৈরি করলো। এখন কি বললো? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্যাবস্থায় এর ঘনত্ব কমে 0.12 মোলার হইল। কি হয়েছে? ধরলাম হচ্ছে চেঞ্জ হয়েছে, -x মোল ফ্রুক্টোজ কমছে, x মোল গ্লুকোজ তৈরি হয়েছে। তো শর্তটা কি দিছে? দেখো শর্তটা দিছে ফ্রুক্টোজ এই যে 0.24 আগে ছিল, x মোল কমে সে কি হয়েছে? এখন 0.12 মোলার হয়েছে। তাহলে এক্সটা কত? এক্সটা হচ্ছে 0.24 মাইনাস 0.12 সমান সমান কত? 0.12 হবে। তাহলে এক্স আমি পেয়ে গেলাম। দেখো সাম্যাবস্থায় আমি লিখতে পারি 0.24 মাইনাস এক্স, আর এটা এক্স। এক্স পাইছি 0.12, আর এটা কত পাইছি? এটাও 0.12 মোলার পাইছি সাম্যাবস্থায়। ফ্রুক্টোজ আছে 0.12, গ্লুকোজ আছে 0.12 মোলার। আর সাম্য ধ্রুবক কি? সাম্য ধ্রুবককে ইকুয়াল টু কি? দেখো গ্লুকোজের ঘনমাত্রা, গ্লুকোজের ঘনমাত্রা ডিভাইডেড বাই ফ্রুক্টোজের ঘনমাত্রা, ফ্রুক্টোজের ঘনমাত্রা, তাই না? 0.12 ডিভাইডেড বাই 0.12, তাহলে কত? সাম্য ধ্রুবক 1। বুঝা গেছে? এখন দেখো কি বলছে? বিক্রিয়াটি সাম্য ধ্রুবক নির্ণয় করো। ক্লিয়ার? আমরা সাম্য ধ্রুবক পাইলাম 1। তো এখন দেখো আমাদের বলছে শতকরা কত ভাগ ফ্রুক্টোজ গ্লুকোজে পরিণত হয়েছে। সি নাম্বার প্রশ্নটা কি? শতকরা কত ভাগ ফ্রুক্টোজ গ্লুকোজে পরিণত হয়েছে। এখন আমরা দেখছিলাম 0.24 মোলার, ঠিক আছে, বা 0.24 মোলার ফ্রুক্টোজ থেকে 0.12 মোলার গ্লুকোজ তৈরি হয়। এতটুক ফ্রুক্টোজ থেকে এতটুক গ্লুকোজ তৈরি হয়, আমরা দেখলাম না একটু আগে সাম্যাবস্থায়, ঠিক আছে? তাহলে
আমরা দেখছি 100 থেকে শতকরা মানে কি 100 থেকে কতটুকু হয়েছে 0.12 ডিভাইডেড বাই 0.24 ইন্টু 100। সো এই 12কে 24 দিয়ে কাটলে কত হয় 1/2 ইন্টু 100, তাই না? তাহলে কত হয় 50%। ক্লিয়ার? কনসেপ্টটা জাস্ট বোঝানোর জন্য এই ম্যাথটা। তারপরে দেখো পরেরটা, কোনো একটি উভমুখী বিক্রিয়ায় ডেল এন হাফ দেওয়া আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান কেসি এর মানের 8 গুণ হবে। শর্তটা কি দিচ্ছে? কেপি সমান সমান কেসি এর মানের 8 গুণ মানে 8 কেসি। বুঝা গেছে? আর এর মান 0.0821 দিয়ে দিচ্ছে। এখন বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কাছে তাপমাত্রা চাইছে। সো আমরা কি জানি, সূত্র কি জানি, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন, এটা আমাদের সূত্র। ডেল এনটা কত দিয়ে দিচ্ছে? হাফ দিয়ে দিচ্ছে। দেখো মজার আছে অঙ্কটা। তো কেপি ইকুয়াল টু কত? 8 কেসি। কেপির জায়গায় 8 কেসি বসায় দিচ্ছে, এখানে কেসি আছে, আরটি টু দি পাওয়ার হাফ। এখন আমাদের টি তো বের করতে হবে। কেসি কেসি কাটা, খেয়াল করছো? কেসি কেসি কাটা, তাহলে 8 ইকুয়াল টু আরটি হাফ মানে কি রুট ওভার আরটি। এখন এই রুট সরাইতে হবে, তাহলে 8 স্কোয়ার কত? 64 সমান সমান আরটি। বুঝা গেছে? 8কে স্কোয়ার করে দিচ্ছি। এখন আমাদের কি লাগবে? তাপমাত্রা সমান সমান 64 ডিভাইডেড বাই আর। তো এখন অনেকে বলবে ভাই হাতে ক্যালকুলেশন, আর এর মান তো দিয়ে দিচ্ছে 0.0821, প্রশ্নে দিয়ে দিচ্ছে না 0.0821। এখন কেমনে কি করব? মনে রাখবো একটা টেকনিক মনে রাখো। সো মনে রাখবা 1/0.0821 সমান সমান, ঠিক আছে, সমান সমান 12.18, 12-18 এভাবে মনে রাখবে, 12.18। 1/0.0821 অনেকবার কাজে লাগবে, পরিবেশ রসায়নে এই টেকনিকটা আমি পড়াই। তাহলে দেখো 64 ইন্টু 12.18। এখন এটা তো তুমি গুণ করতে পারবা, দেখো একটু টাইম লাগবে। 1218 64, দশমিকের পরে 2 ঘর আছে মনে রাখবা। 4 8 32 2, হাতে থেকে 3, 4 অক্ষে 4 3 7, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, শেষ। দেখো গুণ করতে বেশি সময় লাগবে না। 6 8 48 8, হাতে থেকে 4, 6 কে 6 4 10 0, হাতে থেকে 1, 6 দুগুণে 8 আর 1 9, 6 অক্ষে 6 8 48 8, হাতে থেকে 4, 6 কে 6 আর 4 10 0, হাতে থেকে 1, 6 দুগুণে 12 আর 1 কত? 13, 13 3, হাতে থেকে 1, 6 কে 6 আর 1 7, তো 2 8 7 15 5, হাতে থেকে 1, 8 আর 1 9, 4 3 7 আর এই 7, 77952, তাই না? দশমিকের পরে কয় ঘর আছে একটু খেয়াল করো। দশমিকের পরে 2 ঘর আছে না? সো দশমিকের পরে 2 ঘর আছে, তো দশমিকটা এমন জায়গায় বসাইলাম যে এরপরে যেন 2 ঘর থাকে। তো 779.52 কেলভিন, তাই না? এখন তোমার প্রশ্ন চাইছে কি ডিগ্রি সেলসিয়াস। দেখো কত ডিগ্রি সেলসিয়াস, তো ডিগ্রি সেলসিয়াসে করতে গেলে কি 273 বাদ দাও, 273 মাইনাস দিলেই তো কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে কিন্তু 273 বাদ দিতে হবে না? তো এই দশমিকের পরে তো 5 2 থাকবেই, 9-তে 3 বাদ দিলে 6, 7-তে 7 বাদ দিলে 0, 7-তে 2 বাদ দিলে 5, 506.52। সেন্সার লিখে দাও 506.52 ডিগ্রি সেলসিয়াস। ক্যালকুলেটর করলে হয়তো বা 5-3 আসবে, কাছাকাছি আসবে। ক্লিয়ার সবাই? তারপরে আসো পরেরটায়, দেখো অ্যান্সার কত আসছে 506.53। একটি ফলের রসে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, এই জিনিসগুলো তোমরা অনেক প্যারা দিচ্ছে তোমাদের। দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, পিএইচ কেমনে দেওয়া হবে 3.3 × 10⁻², তাই না? তো তুমি জাস্ট পরীক্ষা হলে এইভাবে লিখবা পিএইচ ইকুয়াল টু, তুমি জানো কি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তাই না? তো এইটুক মাইনাস লগ অফ তুমি জাস্ট একটু লিখবা 3.3 × 10⁻², তাই না? এখন দেখো এইখান থেকে ভাইয়া কি একটা টেকনিক শিখাইছি না, শর্টকাটে রাফে এই টেকনিকটা করবা। 2 মাইনাস লগ এটারে 3 ধরো, মানে এটা তোমার এইখানে ডিটেলস দেখানো দরকার নেই, তুমি এটা লিখছো তারপরে ফাইনাল অ্যান্সার লিখবা। লগ 3 এর মান কত? লগ 3 এর মান 0.5 দেখাইছিলাম, তাই না? তাহলে কি আসে 1.5। সো অ্যান্সারটা কি 1.5 বসায় দাও। এখন বলছে কমেন্ট করতে বলছে এটা কি অম্লীয় না ক্ষারীয়? এটা কি অম্লীয় না ক্ষারীয়? বাবা পড়াচ্ছি, চুপচাপ থাকো। এটা কি অম্লীয় না ক্ষারীয়? রেকর্ড করতেছে। সো এখন দেখো এটা কি অম্লীয় না ক্ষারীয়, তাই না? পিএইচ যদি 1.5 হয় তাহলে কি হবে? অম্লীয়। শেষ। এখন তোমার কাছে পিওএইচ বাইর করতে বলছে। পিওএইচ, আচ্ছা বসায় দাও। পিওএইচ কত? 14 মাইনাস 1.5, তাহলে কত হবে? 14 থেকে 0.5 গেলে কত হবে? 13.5, আর 1 গেলে 12.5। ওকে, উত্তর কত? 12.5। ক্লিয়ার? তো তোমার পিওএইচ কত হবে? 14 থেকে 1.5 বাদ দাও, ঠিক আছে? 14 থেকে 0.5 দিলে 13.5, থেকে 1 বাদ দিলে 12.5।
পরেরটা দেখো, উত্তর কি দেখছো 12.5, আর আরেকটা কি আসছে পিএইচ, পিএইচ দেখো 1.48 মানে 1.5, পিএইচ লেস দেন 7 তাই অম্লীয়। দেখো লেবুর রসে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের আয়তনের ঘনমাত্রা, মানে আয়ন হবে এটা, আয়নের ঘনমাত্রা এটা দিয়ে দিচ্ছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, দ্রবণের পিএইচ চাইছে আর দ্রবণের প্রকৃতি। তো দেখো তুমি কি লিখবা সুন্দরভাবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে না, আগের মেথডেই করবা 2.8 × 10⁻⁵। সো তুমি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এত এটা লিখবা। তো তুমি তো এখানে রাফ করবা 5 মাইনাস লগ তোমার 2.8, তাই না, 2.8 এর 3 ধরো, তাই না, 5 মাইনাস 0.5, লগ 3 এর মান কত 0.5, তাহলে কত 4.5, শেষ। এটা পিএইচ, এটা কি তোমার পিএইচ। তো তোমার এটার প্রকৃতি কি, প্রকৃতি অম্লীয়, ঠিক আছে। তারপরে দেখো নিচের উত্তরগুলো থেকে 20% সোডিয়াম কার্বনেটের মোলারিটি বের করো। আচ্ছা দেখো মোলারিটি কীভাবে বের করে আমি দেখাইছিলাম, পার্সেন্ট থাকলে পার্সেন্ট সাথে 10 গুণ করবা ডিভাইডেড বাই মোলার ভর। পার্সেন্ট কত 20% দেওয়া আছে, গুণ করলাম 10, মোলার ভর কত, মোলার ভর হচ্ছে সোডিয়াম কার্বনেটের 106, 200কে তুমি 106 দিয়ে ভাগ করো। তো এখন 200 100 দিয়ে ভাগ করলে কত হয় 2, 106 দিয়ে ভাগ করলে তুমি 1.8 পাবা, এটা তোমাকে মেজার করে নিতে হবে। সো 1.88 দেখো কোথায় আছে, দেখো 1.88 মোলার, 2 নাম্বারটা ক্লিয়ার। এইগুলা কেন করাচ্ছে, এই ধরনের সিকিউগুলা বা এই ধরনের রিটেনগুলা আসতে পারে। দেখো দুইটার উত্তরই, একটা 4.55, আরেকটা কি আসছে, আরেকটা দেখো এই বড় করে 1.88। তো ভাইয়া শর্টকাটে করে ফেলবা, তাইলেই হয়েছে। তারপর দেখো পিএইচ কি, পিএইচ এর সংজ্ঞা তো জানো, ফুইসেন্স অফ হাইড্রোজেন আয়ন, তাই না, বা হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। বলছে কোন দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 3.5 × 10⁻⁵ হয়, তাহলে দ্রবণটির পিএইচ কত, তাই না। এখন দেখো তুমি এইখান থেকে হাইড্রোক্সাইড থাকলে পিওএইচ বাইর করতে পারবা, 5 - 3.4, এই যে 10⁵, 5 - 3.4, 3.4 লিখলে হবে শুধু, তো 5 - log 3 লেখো, 3.4 রে log 3 লেখো, তাহলে 5 মাইনাস কি হবে 0.5, log 3 এর মান তাহলে কত হবে 4.5, তাই না। এটা কি আসলো পিওএইচ, তাহলে পিএইচ কত, পিএইচ দেখো পিএইচ কত, পিএইচ যদি 4.5 হয় তাহলে পিএইচ কত, 14 থেকে 4.5 বাদ দিলে কত হবে 9.5, পিএইচ কত হবে 9.5, 14 থেকে 4.5 বাদ দাও, দ্রবণটির পিএইচ কত, তাহলে 9.5, দেখো আসলে দেখো 9.53 অ্যান্সার, ক্লিয়ার। সো এখানে ডিটেলস ফর্মুলা দেখা আছে। একটি সার কারখানায় অ্যামোনিয়া গ্যাস নিঃসরিত হয়েছে, কি গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। তো নিঃসরিত হয়ে পাশের মৎস্য চাষের একটা পুকুরের স্বচ্ছ পানিতে, কোথায় পুকুরের পানিতে গিয়ে সে দ্রবীভূত হয়েছে। এখন বলছে যদি দ্রবীভূত অ্যামোনিয়ার ঘনমাত্রা দেওয়া আছে, বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, তাই না। তো বলছে হচ্ছে দ্রবীভূত অ্যামোনিয়ার ঘনমাত্রা কিন্তু পানির পিএইচ কত, পুকুরটি চাষের উপযুক্ত কেন। এখন দেখো অ্যামোনিয়া পুকুরের পানির সাথে বিক্রিয়া করে, পুকুরের পানির সাথে মিশে সে কি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড করবে না। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি একটা দুর্বল ক্ষার, মনে আছে তোমাদের, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি দুর্বল ক্ষার, ডান, কোনো সমস্যা নাই। এখন তুমি এই দুর্বল ক্ষারের, ঠিক আছে, ক্ষেত্রে কি বের করতে পারবা, সে কি করবে, জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দিবে না, পিওএইচ বের করতে পারবা। পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ √KB × C, কি করবা √KB × C, মানে ক্ষারের বিয়োজন ধ্রুবক ইন্টু ঘনমাত্রা। এটা হচ্ছে মৃদু ক্ষারের পিএইচ বা পিওএইচ বের করার, ভাইয়া ক্লাসে দেখাইছিলাম। তো মাইনাস লগ অফ √ কত, কেবি কত দেখো তো, কেবি পাইছো হচ্ছে 1.8 × 10⁻⁵, আর ঘনমাত্রা কত পাইছো 0.01 মানে 10⁻², 0.01 মানে কি 10⁻²। এখন দেখো এটা কীভাবে করবো আমরা, এই যে এই মেকানিজমটা এটা হাতে কীভাবে করবো, এখানে কি আছে 1.8, এখানে 10⁻⁷ কত -7, সো এটার আমি কি করি মাইনাস লগ 18 করে ফেলি, 18 × 10⁻⁸ করে ফেলি, -7 ছিল, দশমিককে 1 ঘর ডানে নিছি, তাহলে 10⁻⁸। এখন আসেন তারপরে আমরা করি, দেখো 10⁻⁸ রে রুট করলে কি হবে, দেখো মাইনাস লগ অফ 10⁻⁴ পাবো, 8-এর অর্ধেক, রুট দেখে আমি জোড়ায় নিছি, কারণ জোড়াটাকে তুমি যদি 7কে রুট করলে তুমি 3.5 পাবা না, কিন্তু অন্য কিছু পাবা। আর 18 রুট করলে কত হয়, দেখো 4 × 4 কত 16, 5 × 5 কত 25, তো 4 পাবা, তো তুমি 4.2 লিখে দাও, সমস্যা নাই। কারণ আমরা এই 4.2 হোক 3 হোক এত বেল নেই। দেখো এটার পিএইচ কেমনে বের করবা, মাইনাস লগ অফ যদি এটা হয়, তো তুমি কি লিখবা 4 - log 4 লিখবা না, পাওয়ারটা সামনে আসবে। তো দেখো 4 - log 4 কত 0.6, log 4 এর মান,
দেখো 4 থেকে 0.2 বেশি, তাহলে 0.6 যদি বাদ দাও তাহলে কত হবে 3.4। এটা কি পাইছো? এটা পিওএইচ পাইছো, তাই না? এটা কি পাইছো? পিওএইচ পাইছো। তাহলে পিএইচ কত? তোমার কাছে কি চাইছে? পিএইচ চাইছে না? তো পিএইচটা কত হবে? 14 মাইনাস 3.4 না? তাহলে কত হয়? 10.6 কিনা বলো তো? 10.6 পিএইচটা। এখন এটা কি অধিক ক্ষারীয় না? সো যদি ক্ষারীয় হয় পুকুরটি মাছের চাষের উপযুক্ত কিনা? সো পুকুরটা কি অধিক ক্ষারীয়, পিএইচের মান কি অধিক ক্ষারীয়, তাহলে উপযুক্ত হবে? তো উপযুক্ত হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? তারপরে আসেন পরেরটা, যে এখানে ডিটেলসে লেখা আছে 400 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 600 ml 0.2 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ যোগ করা হলো। একটি বাফার দ্রবণ প্রস্তুত করা হলো। বাফার দ্রবণের পিএইচ চাইছে, তাই না? পিকে দিয়ে দিচ্ছে। এখন দেখো এইটাকে আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করি। সোডিয়াম হাইড্রোক্সাইড, তো 400 ml-কে তুমি যদি হচ্ছে লিটারে কনভার্ট করো, এটাকে কি করতে হবে? লিটারে নিতে হবে, লিটারে। ঠিক আছে, এটারেও কি করতে হবে? লিটারে নিতে হবে। তো 400-কে লিটারে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ, মানে 0.4 ইন্টু 0.1, বোঝা গেছে? তাহলে কত হয়? 0.04 এত মোল। তারপর দেখো তোমার অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যা, তাহলে তোমার কি হবে? দেখো 600-কে 1000 দিয়ে ভাগ করলে পয়েন্ট কত হবে? 6 ইন্টু 0.2, মানে কি 0.12। 6 দুগুণে 12, দশমিকের পরে এক ঘর 2 ঘর, এত মোল এত মোল। এখন এটা দিয়ে করে ফেললে হবে? হবে না, কারণ অনেকে ভুল করে এই দুইটা দিয়ে করে ফেলে। এখন দেখো অ্যাসিড প্লাস ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে? তোমার লবণ প্লাস পানি না? এই লবণটার তো মোল সংখ্যা লাগবে তোমার, তাই না? তা আমরা দেখছি 0.04 মোল হচ্ছে ক্ষার আছে আর অ্যাসিড আছে বেশি 0.12 মোল। এখন কতটুক বিক্রিয়া করবে? 0.12 মোল পুরোটা বিক্রিয়া করবে না 0.04 মোল? তো তুমি জানো কম যেটা আছে, যার মোল সংখ্যা কম সেটা বিক্রিয়া করবে। তো এখানে কি করবে? 0.04 মোল লবণ তৈরি করবে। তো তুমি এইখান থেকে লেখা দিতে পারো লবণের মোল সংখ্যা CH3COO, ঠিক আছে, সমান সমান কত? 0.04 মোল। এটা টেকনিকটা মাথায় রাখবা। পরীক্ষার হলে তো আর বিক্রিয়া দেখানো লাগবে না, পরীক্ষার হলে লবণটা দিবা এই অ্যাসিড আর ক্ষারের ভিতরে, যার মোল সংখ্যা কম সেটা লবণের মোল সংখ্যা, তাইলেই হবে। আর এখন তোমার যদি বলা হয় অ্যাসিড অবশিষ্ট আছে কোনটা, কারণ তোমার তো এই যে এখানে 0.04 মোল অ্যাসিডও তো খাটছে লবণে, তাই না? তো এখন অবশিষ্ট আছে কত? 0.12 মাইনাস 0.04, কারণ 0.04 মোল তো ক্ষারের সাথে 0.04 মোল অ্যাসিড বিক্রিয়া করছে না, তাহলে কি আছে? 0.08 মোল আছে। 12 থেকে 4 বাদ দিলে কত থাকে? 8। তো অবশিষ্ট, এটা একটু মাথায় রাখবা, অবশিষ্টটা ইউজ করবো অলওয়েজ। একটু ভাঙ্গে করাই দিচ্ছি 0.08 মোল। তো এটা কিন্তু ডাইরেক্টই করতে পারবা, এই দুইটা বের করে ফেললে লবণ কি কমটা, বাকিটা কি অ্যাসিড। তো তোমার এখন কি পিএইচ ইকুয়াল টু পিকে, তাই না? পিকে তো দেওয়া আছে 4.76, ডাইরেক্ট লিখে ফেলবা, প্লাস লগ অফ, সূত্রটা লিখলে একটা নাম্বার পাবা যদি অঙ্ক না মিলে। তো সূত্রটা আগে লিখো, আমি সূত্রটা লিখতেছি না। লগ অফ তোমার কি সল্টের মোল সংখ্যা n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড, তাই না? তো 4.76 প্লাস লগ অফ সল্ট কত? সল্ট কম 0.04 আর অ্যাসিড কত? 0.08। সো দশমিকের পরে এখানেও 2 ঘর এখানেও 2 ঘর, তো দশমিক নিয়ে মাথা কামাবো না। তাহলে কি হয়? 4.76 প্লাস লগ 1/2। তো এখন দেখো এটা কেমনে করবো, এটা আসেন স্যার। তো আমরা লিখতে পারি 4.76 প্লাস লগ 2 ইনভার্স 1, 1.2 রে 2 ইনভার্স 1 লিখতে পারি না? সো -1 যদি সামনে এসে পড়ে, 4.76 মাইনাস লগ 2। লগ 2 এর মান কত? 0.3, ঠিক আছে? লগ 2 এর মান কত? 0.3। তো 4.76 মাইনাস 0.3, তাহলে কত আসে? 4.46। এটাই উত্তর। বুঝে গেছে? এগুলো রিটেনে দিবে। সো এত ভাইবো না, এত সহজ দিয়ে দিবে, রিটেনে দিয়ে দিতে পারে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, হাতে ক্যালকুলেশন করা যায়। সো উত্তর কি? 4.46। দেখো কত কাহিনী মাহিনী করে ওরা বাইর করছে। 4.46 ভাইয়া কিন্তু একদম ছোট করে দেখায় দিচ্ছে। তারপর দেখো অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ 4.6 হলে বাফারের পিএইচ, অম্ল ও লবণের অনুপাত বের করো। ঠিক আছে, কে দিয়ে দিস, এখান থেকে পিকে বের করে ফেলো। 5 মাইনাস লগ 2, তো 5 মাইনাস 0.3 সমান 4.7। তো দেখো পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, তাই না? সো পিএইচ কত?
পিএইচ হচ্ছে 4.6 আর পিকে কত 4.7, ঠিক আছে, প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। তো 4 পয়েন্ট বাদ দিলে পয়েন্ট কত হবে 0.1 না? তো দেখো সল্ট বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড, তাহলে কি আসবে 10 টু দি পাওয়ার মাইনাস, এই দেখো, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 10 ইনভার্স মাইনাস যে এখানে ভ্যালুটা থাকে, ঠিক আছে, মাইনাস 0.1, বোঝা গেছে? এটাই হচ্ছে তোমার রেজাল্ট, এখানে দেখাই দিবা। সো ওই যে 10 টু দি পাওয়ার মাইনাস 0.145, মানে হচ্ছে ওই যে পরের ডিজিটগুলোও যদি নাও, সো 10 টু দি পাওয়ার মাইনাস 0.1 দিলেই হবে। দেখছো 10 টু দি পাওয়ার মাইনাস 0.1, এটুক পর্যন্ত তুমি দেখাই দিতে পারলেই হয়েছে, তোমার আর কিছু লাগবে না। ক্লিয়ার? আমরা কতটুকু দেখাইছি 10 টু দি পাওয়ার মাইনাস 0.1, এই জিনিসটা দেখাই দিও। ওরা মনে কোনো একটা জায়গায় ভুল করছে, সো প্যারা নাই। তবে দেখো নিচের ফ্লুইডগুলার পিএইচ মানের পরিসীমা লেখো। মুখের লালার পিএইচ কত, পাকস্থলীর রসের পিএইচ কত, এগুলো মুখস্থবিদ্যা, এগুলো তুমি দেখে নিও। মুখের লালা কত 6.35 থেকে 6.868, পাকস্থলীর রস হচ্ছে 1.4 থেকে 2। তবে দেখো পানির বিয়োজন ধ্রুবক হিসাব করো, কে ডাব্লিউ এর মান দিয়ে দিচ্ছে। এখন আমরা কি জানি, আমরা কে ডাব্লিউ সমান সমান কেডি ইন্টু, ঠিক আছে, পানির ঘনমাত্রা হোল স্কোয়ার না। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনমাত্রা কত, তো কেডি যেহেতু বের করতে বলছে, কেডি সমান সমান কে ডাব্লিউ ডিভাইডেড বাই পানির ঘনমাত্রা হোল স্কোয়ার। সো তুমি যদি আসো এখানে কি পাবা, কে ডাব্লিউ 10 টু দি পাওয়ার মাইনাস 14 পাবা, আর পানির ঘনমাত্রা কত 55.55, এটা হোল স্কোয়ার। এখন এটা চাইলে তুমি এইভাবেও রাইখা দিতে পারো, চাইলে ক্যালকুলেশন করতে পারো। এইভাবে রাইখা দিলে যে টিচার কাইটা দিবে এরকম না, এইটুকুই দেখতে চাই টিচার তোমার বেসিক আছে কিনা। তারপর যারা শখ ক্যালকুলেশন করা 10 টু দি পাওয়ার মাইনাস 14, ঠিক আছে, এইখানে তুমি যদি দুইটা 100 নাও, দেখো এখানে 100 নিলা ইন্টু এইখানে 100 নিলা, কেন নিলাম বলতেছি। তাহলে কত হলো, তুমি 4 শূন্য অ্যাড করলা, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 18 দিয়ে দিলা না, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। মানে চারটা 100, দুইটা 100 নিলা, তাহলে তুমি কি করলা, 4টা 10 পাওয়ার মাইনাস 4 বাড়াইয়া দিলা। আর এখানে কি আছে 55.55 ইন্টু 55.55, বুঝা গেছে? সো এইটা তুমি ক্যালকুলেশন কীভাবে করবা খেয়াল করো সুন্দরভাবে। 55.55 খেয়াল করো, 55.55 যদি কাটো 100 দিয়ে, তাহলে কত হবে দেখো। তুমি জানো যে হচ্ছে এইটা 50 দুগুণে 100, তো এটা 1.8 ধরে নাও, ম্যাক্সিমাম কেজে এরকম 1.8 ধরে নেবে। এটা কাটলে কত হবে 1.8। এখন 18 দুগুণে কত, 18 স্কোয়ার কত তোমরা জানো, 18 স্কোয়ার কত 324, খেয়াল রাখবা 18 স্কোয়ার কত 324। সো তুমি এইখানে লেখো 324, 1.8 না 18 করো, 324 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, তাই না? সো এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, দশমিকটা এমন জায়গায় বসাও যেন দশমিকের পরে 2 ঘর থাকে। 3.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18। সো তুমি যদি উত্তর দেখো 3.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, পারলে এই ডিজিটটা মুখস্থ রেখো, এমসিকিউতেও দিয়ে দিতে পারে, বুঝা গেছে? এমসিকিউতেও দিয়ে দিতে পারে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডি এর ভ্যালু কত, বুঝতে পারছো? বুয়েটে যেহেতু আসছে, অ্যান্ড বুয়েটে 19-20 আসার পর থেকে কিন্তু ঢাবিতে এগুলো দেওয়া শুরু করছে। সো এই কারণে বুয়েটের রিটেনগুলো যেগুলো আসার মতো আমি তোমাকে সলভ করাচ্ছি। সো এটা নিয়ে কেউ আপসেট হয় না যে ভাইয়া বুয়েটের রিটেন সলভ করাচ্ছে। সো যেগুলো আসার মতো এগুলো সলভ করাচ্ছি। তবে দেখো A2 প্লাস B2 2AB বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি যদি হয়, AB হাফ A2 প্লাস হাফ B2 বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত? এখন দেখো কি করছে, প্রথমে A2 প্লাস B2 বিক্রিয়া করে কি হয়েছে 2AB। সো এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত কেপি। সো এখন কি করছে, প্রথমে বিক্রিয়াটাকে উল্টাইছে, 2AB বিক্রিয়া করে দেখো এই পাশে আনছে A2 প্লাস B2, তাহলে এটা সাম্য ধ্রুবক কী হবে K প্রাইম সমান সমান 1/KP বলবো না? আচ্ছা, তারপর দেখো এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি না হাফ দ্বারা গুণ করছে, ঠিক আছে, এই বিক্রিয়াটাকে হাফ দ্বারা গুণ করছে, তাই না? তো আমরা বলতে পারি AB সমান সমান হাফ A2 প্লাস হাফ B2, মানে কোনটাকে, এই K প্রাইমকে, তাই না? সো K ডাবল প্রাইম সমান সমান আমরা কি বলতে পারি K প্রাইম টু দি পাওয়ার হাফ না, মানে যা দ্বারা গুণ করা হয় সেটাকে হাফ দিয়ে দিচ্ছে। এখন K প্রাইমের ভ্যালু কত 1/KP, 1/KP টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, বা আমরা বলতে পারি √1/KP
বা কেউ যদি মুখে মুখে করতে পারো সেটাও ভালো, আমি ডিটেলসে ভেঙে করাচ্ছি 1/√KP। বুঝে গেছে টেকনিকগুলো? মানে যে হাফ দ্বারা গুণ করলে গুণফলটা কি পাওয়ার আকারে চলে যায়, যা দ্বারা গুণ করছে ওইটাই। সামথিং টু দি পাওয়ার হাফ মানে কি ওইটা রুট আসছে। পরেরটা দেখো, অ্যামোনিয়ার কনজুগেট অম্ল কে এর মান দেওয়া আছে 5.8 × 10⁻⁻10। অ্যামোনিয়ার কেবির মান কত? সো আমরা কি জানি, এটা একটু মাথায় রাখবা, 25°C তাপমাত্রায় KA × KB সমান সমান কি KW। এই জিনিসটা একটু মাথায় রাখবা। KW এর মান কত তুমি জানো, 10⁻14। সো তাহলে KB ইকুয়াল টু, তো তোমার KB ইকুয়াল টু কি আসবে 10⁻14 ডিভাইডেড বাই 5.8 × 10⁻10। তাহলে তোমার কি আসে দেখো তো, তোমার কি আসে? তো 10⁻14 থেকে 4 গেলে কত থাকে, 10⁻10 ডিভাইডেড বাই 5.8। এখন দেখো তুমি উপরে 100 নাও, 100 নাও, কেন নিচ্ছে আমি বলতেছি। 100 নাও, তাহলে 10⁻12 লিখবা ডিভাইডেড বাই 5.8। সো 5.8 যদি তুমি 6 ধরো, 6 বারাং 72, 6 15 90, ঠিক আছে। সো 15 পয়েন্ট সামথিং হবে, 6 15 90, 6 16 কত 96, তাই না? সো 16 পয়েন্ট সামথিং হবে। দেখো এটা যদি 16 থেকে একটু বেশি হবে, 16 দশমিক সামথিং। তো তুমি 16.4 বা 5 যা কিছু মন চাই দিয়ে দাও, 16.4 × 10⁻12। সো দেখো 1.72 × 10⁻5 মানে 17.2। সো তুমি এই কাছাকাছি মানটা মিলাইতে পারলে, মানে এত তো হচ্ছে কঠিনভাবে 5.8 দিবে না, হয় 5 দিয়ে দিবে এইখানে, ঠিক আছে, দেখবা 5 দিয়ে দিবে পরীক্ষার হলে, তো তখন ইজিলি মিলিয়ে ফেলতে পারবা। তো আমরা কাছাকাছি যেতে পারছি। গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য কি 5টি নীতিমালা উল্লেখ করো। এটা আশা করি বলার দরকার নেই, এখানে লেখা আছে, দেখে ফেলবা। কিছু থিওরি, এগুলো আমি বলবো না, মূল লক্ষ্য পড়াইছি, ঠিক আছে। মূল লক্ষ্য হচ্ছে বর্জ্য হ্রাস করা, ওকে, আর উন্নত পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবন করা, আর 5টা ব্যবহার দেওয়া আছে। দেখো নিচের ছকটি পূরণ করো। মানবদেহের রক্তের পিএইচ, মাটির পিএইচ, চামড়ার ট্যানিং, গোসলের সাবান। সুন্দরভাবে পিএইচ মানগুলো দেওয়া আছে, মুখস্থ করবা, এটা বলার কিছু নাই। ক্লাস 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, এইচটা HW, এটা আমি পড়াবো না, ঠিক আছে। আগে POH বের করবা, তারপরে পিএইচ, মানে শেষের দিকে সহজগুলো রাখছি। নিচের রাসায়নিক পদার্থতে শিল্প উৎপাদনে ব্যবহৃত প্রভাবকের নাম লেখো। হেবার প্রণালীতে কী প্রভাবক ব্যবহার করা হয়? হেবার প্রণালীতে আমরা জানি আয়রন, প্রভাবক সহায়ককে মোলিবডেনাম, অ্যালুমিনা। এটা সবার মুখস্থ, আলাদাভাবে পড়ানোর কিছু নাই। এগুলো হচ্ছে ধরো 0.5 নম্বরের প্রশ্নে আসবে। রাসায়নিক সাম্যাবস্থার শর্তগুলো লেখো, 4টা শর্ত পড়াইছি তোমাদেরকে, লেখা আছে। বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা, সাম্যের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগম্যতা। আসছে কিন্তু রুয়েটে আসছে অলরেডি, সো তোমার ঢাবিতেও দিতে পারে। এনজাইম কি? শিল্প প্রভাবকের ব্যবহারগুলো লেখো, শিল্পে প্রভাবকের ব্যবহারগুলো লেখো, সুন্দরভাবে দেওয়া আছে। এনজাইম কি? এনজাইম হচ্ছে, মনে করো এটাও ওয়ান কাইন্ড অফ প্রভাবক, এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড থেকে আসে। অ্যামোনিয়া উৎপাদন, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ভিনেগার, ইথানল, এখানে কোন প্রভাবক ব্যবহার করা হয়? যদিও এটা শর্ট সিলেবাসে নাই, তারপর একবার রিডিং পড়ে রাখবা। তারপরে দেখো নিচের অ্যাসিড জোড়ার ভিতরে কোনটি শক্তিশালী অ্যাসিড, টিক চিহ্ন দাও, মানে এই দুইটার ভিতরে কোনটা শক্তিশালী। অ্যান্ড দ্য হাইড্রোসিড, ফ্লোরিন, ক্লোরিন, তো এটা কে হবে? HCl হবে না, কারণ আমরা বলছি হ্যালাইডের আয়ন যত বড় বা হ্যালাইডের আকারটা যত বড়। তারপর দেখো একটা কি HClO, একটা হচ্ছে HClO4। এটা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত? 2 বিয়োগ 1 প্লাস 1, এটা কত? 4 দুগুণে 8 বিয়োগ 1 প্লাস 7, তাহলে কি হবে? HClO4 না? এটাও তোমরা পারার কথা। এটা কি হবে? 4 দুগুণে 8 বিয়োগ 2 প্লাস 6, 3 দুগুণে 5 বিয়োগ 1 কত? প্লাস 4, তাহলে কি H2SO4। বুঝে গেছে? এগুলো একদম পানি ভাত জিনিস। HClO4, HiO4, যদি দুইটারই তো জারণ মান +7 হবে। +7 হলে কি বলছে? আমি ছোট মরিচের ঝাল বেশি, অর্থাৎ ক্লোরিন আকারে ছোট, তাহলে কি হবে উত্তরটা? HClO4। ওকে, তারপর দেখো উত্তরগুলো দেওয়া আছে সুন্দরভাবে। পরেরটা দেখো, একটি বিক্রিয়া তাপ রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়াটি তাপ হারি না তাপ উৎপাদী। এখন দেখো আমি একটা সূত্র পড়াইছিলাম কিনা তোমাদের, হায় কালা সাথীর মিতা নাই, তাই না? নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন থাকলে আমি বলছিলাম তাপ উৎপাদী, আর নাইট্রোজেনের সাথে অক্সিজেন থাকলে এটা কি? তাপ হারি। সো আবার ΔH পজিটিভ দেওয়া আছে, তো তাপ হারি বলেই দিতে পারো। উত্তর কি? ΔH >0, তাই তাপ হারি। প্রমাণ দ্রবণ এবং বাফার দ্রবণ কি বুঝো, ঠিক আছে? প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে। আর বাফার দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা তুমি জানো না, সরি, যে দ্রবণের pH এর মানের পরিবর্তন হয় না। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আর 1% সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা HW পারবা, কারণ কি পার্সেন্ট ইন্টু 10, 1 × 10/40, ঠিক আছে, ডিভাইডেড বাই m কত হয়? 1/4 মানে 0.25। 0.25 হইলে 0.25 মানে কি? 0.25 মানে হচ্ছে 0.3 ধরো। এটার POH বের করতে পারবে। এটা কি হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা না? POH কত?
দশমিকের পরে যে কয় ঘর 1 মাইনাস লগ 3 মানে কত হবে 0.7, তাহলে পিএইচ কত হবে 13.3। এগুলো মুখস্থ, বোঝা গেছে? এগুলা দেখবা করতে করতে মুখস্থ হয়ে গেছে, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ভরক্রিয়ার সূত্র লিখে দিচ্ছি, বিবৃতি করাইছি, আর এই PCl5 এর অঙ্কটা ক্লাসই করাইছি, কেপি এর মান এটি পারবা, এগুলো বাচ্চাকালের জিনিস, এটা একদম সিম্পল মেথডে। দেখো লেবুর রসে হাইড্রোজেন আয়ন, এটা তো আগেই আসছে, দ্রবণের প্রকৃতি, এই ম্যাথটা আগেও করাইছি, আজকের ক্লাসেই করাইছি। নিচের অণু বা আয়নগুলো ক্ষারক শক্তির বর্ধিত ক্রমানুসারে সাজাও। কোনটার শক্তি মাত্রা বেশি? কি বলছে? ক্ষারক শক্তির, মানে কোনটা তীব্র ক্ষার। সো দেখো এখন তুমি কি করবা, সুন্দরভাবে অণুবন্ধী অ্যাসিড, অণুবন্ধী ক্ষার, ঠিক আছে? মানে বলছে নিচের অণু বা আয়নগুলার কি বলছে, বর্ধিত ক্রম অনুসারে সাজাও। সুন্দরভাবে দেখো, অম্লত্ব ক্ষারকত্ব দুইটাই দিয়ে দিচ্ছি। ক্ষারকত্ব কি? হাইড্রোক্সাইডের ক্ষারকত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে? তারপরে কার্বনেট, তারপরে অ্যামোনিয়া, ফ্লোরাইড, পানি, ক্ষারকত্বের ক্রম অনুযায়ী। কীভাবে দেখলাম? এই অণুবন্ধী অ্যাসিডগুলার, এদের অণুবন্ধী অ্যাসিডগুলার কে, যার কে এর মান বেশি সেটা কি? তত শক্তিশালী অ্যাসিড। তো যেটা যত শক্তিশালী অ্যাসিড, যার কে এর মান বেশি, তো তার অণুবন্ধী ক্ষারটা কী হবে? তত বেশি দুর্বল হবে। বুঝা গেছে? ওইভাবেই আমরা করছি। এখন দেখো এই ধরনের প্রশ্নগুলো ঢাবিতে আসার সম্ভাবনা বেশি। হাইড্রোজেন সালফাইড হিট দিছো, প্লাস হিট মানে কি? দেখো এইখানে প্লাস হিট মানে কি? ওইখানে মাইনাস হিট, ঠিক আছে? একটু খেয়াল করো। তো সাম্যাবস্থার দিকে কোনটি পরিবর্তন হবে, ডানে না বায়ে? এখন দেখো এইখানে প্লাস হিট মানে কি? বিক্রিয়কে। ওই পাশে গেলে কি? মাইনাস হিট। ওই পাশে মাইনাস হিট থাকলে কি? ডেল এইচ পজিটিভ। এটা ডেল এইচ কি? পজিটিভ। এইটা এই পাশে আছে মানে কি? এটা এই পাশে গেলে মাইনাস হিট, ঠিক আছে? মাইনাস হিট, এইখানে মাইনাস হিট মানে কি? এখানে মাইনাস হিট মানে ডেল এইচ পজিটিভ। দেখো ডেল এইচ কিন্তু পজিটিভ। এখন দেখো তাপমাত্রা বাড়ালে ডেল এইচ পজিটিভ মানে কি? তাপ হারে বিক্রিয়া। তাপ হারে বিক্রিয়া, তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা কই যাবে? ডানে। তারপর চাপ বাড়ালে কি হবে? দেখো 2 আর এখানে কি 3, দেখো এখানে টোটাল কত? 3, এখানে কত? 2। চাপ বাড়ালে সাম্যাবস্থা কই যাবে? বামে, যেদিকে মোল সংখ্যা কম সেদিকে যাবে। সালফার যোগ করলে কি হবে? দেখো এই ধরনের প্রশ্নগুলো আসবে। সালফার যোগ করছো মানে কি? উৎপাদ বাড়াইছো, উৎপাদ বাড়াইলে সাম্যাবস্থা কি যাবে? বামে যাবে, বিক্রিয়কের দিকে যাবে। আর সালফার অপসারণ করলে, সালফার যদি কমায় নাও তাহলে কি হবে? সাম্যাবস্থা ডানে যাবে, ঠিক আছে? সাম্যাবস্থা ডানে যাবে। সালফার কমায় নিলে কি হবে? উৎপাদ কমে যাবে, তখন বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। স্যার ডান বাম, বাম ডান, ডান বাম, বাম ডান, ঠিক আছে? সালফার অপসারণ করলে ডানে যাবে। সালফার যোগ করলে কি হবে? আচ্ছা ও এখানে তো একটা জিনিস বাদ গেছে আমাদের, হ্যাঁ? সালফার যোগ করলে কি হবে? বামে। আর হাইড্রোজেন সালফাইড যোগ করলে, হাইড্রোজেন সালফাইড মানে কি? বিক্রিয়ক দিছো, তাইলে ডানে যাবে, উৎপাদ বাড়বে। বোঝা গেছে? এই দেখো ডান বাম বাম ডান ডান, এখানে কি আছে? ডান বাম বাম ডান ডান। কত তাপমাত্রায়, ঠিক আছে, কেপি কেসি এর সমান হবে? দেখো কত তাপমাত্রায় এই বিক্রিয়াটার কেপি সমান কেসি হবে, তাই না? সো আমরা কি জানি? কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন। তো তাপমাত্রা কত হওয়া লাগবে? ডেল এন 0 হইতে হবে। তো এখন দেখো এখানে ডেল এন কত? ডেল এনটা কত? 3/2 প্লাস 3/2 প্লাস হাফ মাইনাস 1, তাহলে কত হয়? 2 লসাগু নাও, 3 প্লাস 1 কত? 4, 4 মাইনাস 1, তো 3/2 মানে 1.5। সো এটা তো ক্যালকুলেটরে করা টাফ এই ধরনের অঙ্ক। ডেল এন কত? এই RT সমান সমান 1। আচ্ছা ও এটা -1 লিখছি কেন? এটা 2 হবে, হ্যাঁ এটা 2 হবে, কারণ 2 লসাগু নিলে তো এটা 2 হবে, 4 - 2, তো 2/2। ডেল এন কত? 1, হ্যাঁ? এই কারণেই তো বলি এত তো কঠিন হওয়ার কথা না। কেপি সমান সমান কেসি, ঠিক আছে, RT টু দি পাওয়ার 1। এখন কি বলছে? কেপি সমান সমান কেসি হবে। তো কেপি সমান সমান কেসি হইলে RT সমান সমান 1, তাই না? কারণ এগুলা কেপি সমান সমান কেসি। তাপমাত্রা কি? T ইকুয়াল টু 1/R। সো 1/R এ আর কত? আর হচ্ছে 0.08 দিয়ে দাও, 1/0.0821। তাই তুমি কি জানো 1/0.0821 কত? 12.18। বলছিলাম না এই টেকনিকটা কাজে দিবা। 12.18 কেলভিন দিয়ে দাও। এই বিক্রিয়ার জন্য 12.18 কেলভিন, এই দেখছো 12.18। খেলাটা মজা না? 1/0.0821, এটা মনে রাখলে কি হবে? 12.18। সাম্যধ্রুবক কেসি এর মান কখনো শূন্য বা অসীম হয় না কেন? অনেকবার দেখাইছি কেসি এর মান কেন শূন্য হয় না, কেন অসীম হয় না। কারণ কেসি এর মান যদি শূন্য হয় তাহলে কি হবে? দেখো
উৎপাদ কি হবে 0 হইতে হবে উৎপাদের ঘনমাত্রা যদি 0 হয় তাহলে কি বলবো আমরা কেসি 0 আর বিক্রিয়কের ঘনমাত্রা যদি 0 হয় তাহলে কেসি কি অসীম তাই না কারণ কেসি সমান সমান কি উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক তো উৎপাদ যদি 0 হয় উৎপাদ কখনো 0 হওয়া পসিবল উৎপাদ 0 মানে কি বিক্রিয়া শুরু হয় নাই এটা মানে কি বিক্রিয়া শুরু হয় নাই আর বিক্রিয়ক 0 মানে কি বিক্রিয়া সম্ভব বিক্রিয়া অসম্ভব সো এই কারণে বলে দিবা যে এই যদি বিক্রিয়ক 0 হয় তাহলে কেসি অসীম হবে তো বিক্রিয়ক তো 0 পসিবল না অসম্ভব ঠিক আছে উৎপাদ 0 পসিবল না কারণ বিক্রিয়া শুরুই হয় নাই সুন্দর হয়ে দেওয়া দিছে সুন্দর হয়ে দিয়ে দিবা তো দেখো এবি বিক্রিয়া করে এ প্লাস বি সাম্যাবস্থায় যদি এবি 50% বিয়োজিত হয় তাহলে দেখাও যে বিক্রিয়া মিশ্রণের মোট চাপ সাম্য ধ্রুবকের সংখ্যা সমান হলে এটা এইচডব্লিউ কিছু জিনিস নিজে নিজে করে দিবা এগুলা দিয়ে দিছি ম্যাথ এত কাহিনী করতে পারবো না বাসায় করে নিবা ওকে H3PO3 ঠিক আছে এটা তো তোমরা সবাই জানো ফসফরিক অ্যাসিড তাই না H3PO4 আছে তারপর H3PO3 আছে আরেকটা কি আছে H3PO2 এগুলো কিন্তু আসে ট্রিকিগুলাই কিন্তু ঢাবিতে আসে সো আমরা কি জানি দেখো তো পি ডাবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন স্ট্রাকচারগুলো দেখতেছি আমরা অক্সিজেন হাইড্রোজেন অনেকবার পড়াইছি পি ডাবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন আর এইখানে কি আছে এখানে ডাইরেক্ট হাইড্রোজেন আছে মনে হয় ঠিক আছে তারপরে তোমরা দেখে নিও H3PO3 হ্যাঁ পি ডাবল বন্ড এখানে কি আছে অক্সিজেন হাইড্রোজেন আছে আর এখানে ডাইরেক্ট দুইটা হাইড্রোজেন আছে সো দেখা গেছে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে সেই হাইড্রোজেনগুলো ত্যাগ করতে পারে তো H3PO4 কি করে 3 মোল হাইড্রোজেন আয়ন ত্যাগ করে H3PO2 কি করে দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেন কয়টা আছে 2 মোল হাইড্রোজেন আয়ন ত্যাগ করে আর H3PO2 অক্সিজেনের সাথে একটা আছে 1 মোল হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তো এখন দেখো 0.5 মোলার H3PO2 সে কয়টা হাইড্রোজেন আয়ন 2 মোল তাহলে এইখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কি হবে 2 × 0.5 5 দুগুণে কত 10 না তাহলে কত হবে এটা 1 মোলার বুঝা গেছে এখন পিএইচ কত হবে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ 1 সমান সমান কত 0 আর পিওএইচ কত হবে পিওএইচ 14 কি যে ইয়া বানাইছে 0.14 আচ্ছা যাই হোক 0.14 তারপরে রেজাল্ট মিলছে আমাদের পানির আয়নিক গুণফল থেকে কিভাবে পিএইচ স্কেল তৈরি করা যায় এটা ক্লাসে করাইছি তাই না ক্লাসে করাইছি না তারপর একটু দেখায় দিই KW সমান সমান ঠিক আছে KW সমান সমান হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা তাই না তো তুমি কি জানো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 টু দি পাওয়ার -14 সমান হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান সমান হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা শেষ তাহলে তুমি কি করবা মাইনাস লগ নিয়ে নাও সব দিকে মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার -14 সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন প্লাস মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন কেন মাইনাসটা কমন নিচ্ছে দেখছো কারণ দুইটা গুণ থাকলে ওইটা ইয়া হয়ে যায় সো এখান থেকে কি লিখতে পারি 14 ইকুয়াল টু পিএইচ প্লাস পিওএইচ তো সুন্দর মতো এটা লিখে দিবা ডান সো ক্লাস আমাদের ডান বেশিক্ষণ নেই 1 ঘন্টার ভিতরে কম্প্যাক্ট করার চেষ্টা করছি কারণ এই জিনিসগুলো ক্লাসে সব পড়া যেগুলো রিটেন আসতে পারে সো ভাইয়া কী করছি অ্যাপ্রোচগুলো দেখাই দিচ্ছে তুমি পরীক্ষার হলে কীভাবে তাড়াতাড়ি করবা সো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় ভাইয়ারে বইলো ক্লাসে সব ডিটেলসে বুঝাইছি এখানে জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে গেছি মানে কীভাবে পরীক্ষার হলে দ্রুত করতে পারো তো 37টা প্রশ্ন কিন্তু আমরা 1 ঘন্টায় সলভ করছি তো তোমার পরীক্ষার হলে 37টা প্রশ্ন 40 মিনিটে পারবা এবং যত শর্টে অ্যান্সার করা যায় আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থেকো